এর দিন যখন প্রথম শ্বশুরবাড়িতে আসলাম, আসার পরে কেন জানি আমার কাছে মনে হইলো আমার হাজব্যান্ডের আর আমার জায়ের সম্পর্কটা কোনো নর্মাল সম্পর্ক না। দেবর ভাবির নর্মাল যেরকম সম্পর্ক হওয়া উচিত ঠিক তেমন না। তো নতুন বউ ছিলাম, কাউকে তেমনভাবে কোনো প্রশ্ন করতে পারি নাই। তারপরে তো বিয়ের 8-10 দিন চলে গেল। চলে যাওয়ার পরে আমার শ্বশুরবাড়িতে এরকম অবস্থা, আমাদের হচ্ছে 3টা ঘর, একটা আমার, একটা আমার জায়ের, আর একটা হচ্ছে আমার শাশুড়ি থাকে, আর আমার বড় ননাস এখানেই থাকে বাবার বাড়িতে। ওনার হাজব্যান্ডও দেশের বাইরে থাকে, আমার ভাসুরও দেশের বাইরেই থাকে। তা আমার হাজব্যান্ড সিঙ্গাপুর থেকে আসছে 3 মাসের ছুটিতে আমাকে বিয়ে করার জন্য। বিয়ে আগে থেকেই ঠিকঠাক করা ছিল, ডেট ফিক্সড করার পরে সে আসছে। যাই হোক, তো বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাকে খুবই আদর যত্ন করতো, প্যাম্পার করতো, খুব ভালোবাসতো। সেই জায়গা থেকে মানে সন্দেহ করার বিষয়টা তেমন একটা চোখে পড়ে নাই। তারপরে যেটা হইলো, বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন আমি আমার যে আমার শাশুড়ির যে ঘরটা, ওই ঘরে যে যার রুমে এমনিতেই থাকি, রান্নাবাড়া কাজটা সব আমার যা আমার শাশুড়ি করে, ননাসও টুকটাক করে। আমি যেহেতু নতুন বউ ছিলাম, তখন আমাকে ওরকম কাজের জন্য কিছু বলা হয় না। আমি সারাক্ষণ আমার ঘরেই বসে থাকতাম বেশিরভাগ সময়। আমার হাজব্যান্ড বাইরে গেলে মাঝে মাঝে ওই রুমে গিয়ে আপুদের সাথে কথা টথা বলতাম বা ফোন দেখতাম, এতটুকুই আমার কাজ ছিল। যাই হোক, তো একদিন হচ্ছে আমি আমার যে শাশুড়ির যে ঘরটা, যেখানে আমার ননাস থাকে, ওইখানে যেতে চাচ্ছিলাম যে আপুর সাথে একটু কথা বলি গিয়ে, বা বসি ওখানে ওনারা কী করে দেখি। তো আমি যখন ঢুকবো, আমার শাশুড়ির ঘরের 2টা দরজা, পেছন সাইডের যে দরজাটা, ওই দরজা দিয়ে যখন আমি ঢুকছিলাম, তখন আমি শুনলাম আমার ননাস, আমার যে যা, ওনাকে বলতেছে যে তুই যা করছিস করছিস, ভবিষ্যতে যাতে এরকম আর কোনো কিছু না হয়, তোর জন্য যাতে আমার ভাইয়ের সংসারে কোনো অশান্তি না হয়। এরকম হচ্ছে উপর দিকে থুতু ফেলে তো নিজেদের গায়ে পড়বে, এখন কি করব, বাধ্য হয়ে তোকে রাখতে হইতেছে বাড়িতে। এই ধরনের কথাবার্তা শুনে আমি আর ওখানে গেলাম না, চুপ করে চলে আসলাম। এখন ভাইয়ের সংসার বলতে সে কি বোঝাতে চাইছে? ভাইয়ের সংসার তো তার ভাই, শুধু আমার হাজব্যান্ড আর আমার ভাসুর 2 ভাই তারা, তাহলে আমার সংসারে বুঝাইতে চাইছে? এমনিতেই প্রথম দিন থেকে আমি আমার যাকে একটু সন্দেহের চোখে দেখি, আমার জায়ের ব্যবহারটা কোনো নর্মাল ভাবি বা দেবরের যেরকম সম্পর্ক এরকম না। সে মানে আমার হাজব্যান্ডের সামনে ঘুরতেছে, তার ওড়নার কোনো ঠিক নেই, ওড়না ছাড়া কখনো কখনো মানে সামনে চলে আসতেছে, এরকম এই গায়ের উপরে পড়ে যাইতেছে হাসতে হাসতে। তো এই জিনিসগুলো কেন জানি আমার ভালো লাগে না এই ততটার উপর থেকে। আমি ছিলাম মাদ্রাসায় পড়ুয়া মেয়ে, আমার এগুলো একদমই পছন্দ ছিল না। যাই হোক, এভাবে ওই দিন এই কথাটা আমি প্রথম শুনলাম। এভাবে চলছিল সময়, কোনো রকমে দেখতেছিলাম অনেক কিছুই তাদের। বাট থাকে না, কোনো জিনিস যতক্ষণ আপনি সরাসরি চোখে না দেখবেন ততক্ষণ তো আপনি কিছু জিজ্ঞেস করতে পারবেন না বা বলতে পারবেন না। আর নতুন বউ ছিলাম, আর আমার হাজব্যান্ড আমাকে অনেক আদর করতো বা খুব যত্ন করতো, কেয়ার করতো। সেই জায়গা থেকে তাকে সন্দেহ করে কিছু জিজ্ঞেস করাটাও একটা খারাপ ছিল ব্যাপারটা। তো কিছুই বলতে পারি না। এরকম আমার হাজব্যান্ড থাকলো। থাকার পরে যখন আমার হাজব্যান্ড চলে যাবে, তার চলে যাওয়ার সময় আসলো ডিসেম্বর মাসে, তখন প্রচুর শীত। শীতের সময় ওরা হচ্ছে ফ্রেন্ডরা বাইরে বারবিকিউ পার্টি করবে, আমাকে বলে গেল যে আমার আসতে একটু দেরি হবে, তুমি হচ্ছে এর মাঝে আমার বিয়ের পরে সে 2-3 দিন এরকম বলছে আমাকে যে আসতে দেরি হবে। রাত্রে প্রায় 1-1:30 বাজে সে ঘরে আসছে। তো আমি শুয়ে শুয়ে ফোন দেখছি, সে আসছে, পরে ঘুমাইছি। তখন হচ্ছে ওই দিন বললো যে আমার একটু দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে থাকো, আমি আসবো না। তো আমি ঠিক আছে, এখন রাত্রের যখন 12টা 12:30 বেজে গেছে, তখন ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে বললো যে আর আধা ঘন্টা দেরি হবে। তো আর আধ ঘন্টা দেরি হলে আমি এখন যাব ওয়াশরুমে, আমাদের ওয়াশরুম ছিল বাইরে। এখন তার জন্য আমি আর কতক্ষণ ওয়েট করব? তো আমি যখন আমার ঘরের দরজাটা খুলে বের হইলাম, তো আমাদের 4টা রুম, তো যার যার শোবার ঘর। তো একটা ছোট ঘর আছে, যেখানটায় হচ্ছে ছোট একটা খাট আছে, একটা ডাইনিং টেবিল আছে, ওখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। রান্নার পরে সব জিনিসপত্র ওখানে রাখে আর কি, রান্নার সব জিনিসপত্র ওই ঘরে রাখা হয়। ওখান থেকে দেখলাম আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার যা বের হইতেছে ওই ঘরটা থেকে। তো আমাকে দেখে দুইজনের খুব অবাক হওয়ার কথা, বাট তারা দুজন খুব নর্মাল, তাদেরকে দেখে কেউ বলতে পারবে না যে কোনো সমস্যা আছে বা কোনো কিছু। তো আমি ওয়াশরুমে না গিয়ে আমার হাজব্যান্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি না আসতে দেরি হবে বললা? তখন বললো যে আসছিলাম একটু আগেই, দেখলাম ভাবি বাইরে, তাই বললাম খাবার দিতে, খাবার খেতে গেছিলাম। বাট আমার কাছে এটা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হলো না যে সে এত রাত্রে খাবার খেতে গেছে ওইখানে, এটা আমার বিশ্বাস হলো না কেন জানি। যাই হোক, তো ওখান থেকে এটাই ছিল প্রথম তাদের দুইজনকে আমার একসাথে দেখা। তারপরে চলে আসলাম রুমে এসে। তো 3 দিন পরে, এই ঘটনার 3 দিন পরে আমার হাজব্যান্ড হচ্ছে চলে গেল দেশের বাহিরে। চলে যাওয়ার পরে যেটা লক্ষ্য করলাম যে তার হাজব্যান্ডের সাথে সে যখন ফোনে কথা বলে, তখন সে কখন কথা বলে আমি এটা দেখি না, সে তার ঘরেই কথা বলে। বাট আমার হাজব্যান্ডের সাথে সে ভিডিও কলে হাহাহি করে করে এত জোরে জোরে কথা বলে তার দরজার সামনে বসে বসে। তো আমার হাজব্যান্ড তাকে এত কেন ফোন করবে? তো আমি এগুলো নিয়ে কোনো প্রশ্নও করতে পারি না, ফোন করতেই পারে ভাইয়ের বউ।
তো এভাবে দিন চলতেছে। তো আমার বিয়ের যখন 6 মাস বয়স, তখন একদিন, তো আমাদের হচ্ছে এক উঠানে অনেকগুলো ঘর ছিল। তো আমার চাচি শাশুড়ির যে মেয়েটা, ও আর আমি হচ্ছে একই মাদ্রাসায় পড়ি, সেই কারণে হচ্ছে ওর সাথে আমার একটু ভালো সম্পর্ক। তো ওর সাথে আমি খুব কথাবার্তা বলি। ও একদিন আসছে, আসার পরে আমি ওর সাথে মানে কথায় কথায় বলছি যে এরকম এরকম আমার জায়ের আচার আচরণ আমার কাছে একদমই ভাল লাগে না। সে হচ্ছে কেমন ব্যবহার করে, এত জোরে জোরে হাসে, একদম বেহায়াপনা করে সব জিনিসে, আমার এটা খুব বিরক্ত লাগে। এরকম বললাম, বলার পরে ও হচ্ছে বলল যে তুমি নিজের সংসার সামলাও, নিজেকে স্বামীকে সামলায় রাখো, ওই মহিলার চিন্তা করে লাভ নেই, মহিলা একটা নোংরা, এরকম বলল। তো ওকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে এরকম কেন বললো যে কী হয়েছে বা এরকম কোনো কিছু আছে নাকি যেটা আমি জানি না, সেটা ও আমাকে বললো না। তখন থেকে আমি হচ্ছে খুব সন্দেহ করতে থাকলাম। এখন আমার চাচি শাশুড়ির সাথে হচ্ছে আমার শাশুড়ির একদিন ঝগড়া লাগছে। তো তারা দুজন ঝগড়া করতে করতে দেখলাম হচ্ছে আমার চাচি শাশুড়ি আমার যাকে বলতেছে যে দেহস না তুই এত ভালো, এই জন্য হচ্ছে তোর কপালের এই অবস্থা, এক ছেলের বউ নিয়ে দুই ছেলে টানাটানি করে, এরকম করে সে বলল। তো এইটা কথাটা একদমই স্পষ্ট আমার মাথায় একদম বসে গেছে। তো আমার কেন জানি মনে হচ্ছিল এখানে কিছু না কিছু তো আছে যেটা আমি জানি না। তো আমার যে ভাসুর, সে হচ্ছে বিয়ের 4 মাস পরে দেশের বাইরে গেছে। যাওয়ার পরে তার বিয়ের 7 বছর বয়স, সেই 7 বছরে সে আর বাংলাদেশে আসে নাই। এখন তার বউয়ের সাথে তার কথাবার্তা, টাকা পয়সা সব কিছু দেয়া ঠেয়া সে ঠিকঠাক আছে। সে হয়তো ইউরোপের কোনো একটা দেশে থাকে, ওইখান থেকে মানে কাগজপত্র একবারে ঠিকঠাক করে হয়তো তারপরে আসবে, এই জন্য তার আশাটা হচ্ছে না। এরকম হচ্ছে তার আর তার হাজব্যান্ডের অবস্থা। তো তখন আমি হচ্ছে আমার বাবার বাড়িতে গিয়ে আমার ভাবির সাথে ব্যাপারটা শেয়ার করলাম যে এরকম এরকম এর ছোটো ছোটো কথাগুলো শুনলাম আমি। এখন আমার কেন জানি মনে হয় তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। তো আমার ভাবি যেটা করলো, আমাকে বললো কি তুই হচ্ছে এভাবেই তোর হাজব্যান্ডকে ফোন দিয়ে বলবি যে তুই সব জেনে গেছিস, তোকে সব কিছু বলে দিছে, তুই এভাবে বলে দেখ ও কী বলে। যদি ওর মনে কোনো ঘাপলা থেকে থাকে তাহলে ও হচ্ছে সব কিছু স্বীকার করে নিবে, আর যদি কিছু না থাকে তাহলে তো নাই। তখন আমি এরকম বাড়িতে এসে সত্যি সত্যি আমার হাজব্যান্ডকে বললাম ফোন দিয়ে যে এমন এমন আপনার সাথে আপনার ভাবির আগে থেকে সম্পর্ক ছিল, তো আপনি আপনার ভাবিকেই বিয়ে করে নিতেন, আমাকে কেন বিয়ে করছেন। খুব রাগচোট দিয়ে জিজ্ঞেস করলাম। সে না একদম মানে খুব মানে থতমত খেয়ে সে খুব তাড়াতাড়ি স্বীকার করে নিল যে হ্যাঁ তার ভাবির সাথে তার সম্পর্ক ছিল। এখন হচ্ছে আমি আর কি বলবো, তার সাথে তার কথা বলতে পারি না, শুধু বললাম তাহলে আপনি তাকে বিয়ে করতেন, আমাকে কেন বিয়ে করলেন, আমার জীবনটা কেন নষ্ট করলেন। তখন সে বললো যে তোমার জীবন নষ্টের কিছু নাই, ওইটা একটা প্রয়োজনের একটা সম্পর্ক ছিল, তার আমাকে প্রয়োজন ছিল, আমি তার প্রয়োজন মেটাইছি, এখন আমার জীবনে আমি বিয়ে করবো না, আমি কি ওকে নিয়ে থাকবো নাকি, এরকম ছিল আমার হাজব্যান্ডের উত্তরটা। তো আমি যখন শিওর হইলাম যে কিছু একটা ছিল, এখন হচ্ছে আমি আমার ননাসের কাছে জিজ্ঞেস করলাম। তো আমি তাকে খুব কড়া করে জিজ্ঞেস করলাম যে আপু আপনি কি চান আমি আপনার ভাইয়ের সংসারটা করি? যদি চান তাহলে আমাকে হচ্ছে আপনি সত্যি কথাটা দয়া করে বলেন, আমি এরকম দোটানার মধ্যে আর থাকতে পারতেছি না, আমার অস্থির লাগতেছে। তখন হচ্ছে আমার ননাস আমাকে জানাইলো যে আমার ভাসুর দেশে যাওয়ার পরে একটা সময় আমার জায়ের সাথে আমার হাজব্যান্ডের যে কোনো একটা শারীরিক সম্পর্ক হয়ে যায়, তারা দুইজন এই জিনিসটা আস্তে আস্তে মানে একবারের যে উঠানে বললাম চাচি শাশুড়িদের ঘর, তো অনেকেই দেখছে রাত্রের বেলা তার ঘর থেকে তাকে বের হইতে, এরকম দেখতে দেখতে আস্তে আস্তে কথাটা ছড়ায় যায় বা সব মানে সবাই জানতে পারে যে তাদের দুইজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে এবং তারা দুইজনে সেটা স্বীকারও করে নেয়। স্বীকার করার পরে আমার হাজব্যান্ডকে হচ্ছে দেশের বাইরে পাঠায় দেওয়া হয় আর পড়াশোনা বন্ধ করে। আমার হাজব্যান্ড আর আমার যা হচ্ছে সমবয়সী দুইজন, তো ওদেরকে আমার হাজব্যান্ডকে হচ্ছে দেশের বাইরে পাঠায় দেওয়া হয়। আর 3 বছর পরে আমার হাজব্যান্ড আসার আগেই তাকে বিয়ে করায় দেওয়া হয়। তখন আমি বললাম বিয়ে করায় দিয়ে তাহলে কী লাভ হইলো, আপনার ভাই তো আমাকে বিয়ে করার পরও এই মহিলার সাথে ওই দিন এরকম রাত্রের বেলা আমি দেখলাম, এখন আপনি কি বলেন আমার কি এই সংসারটা করা উচিত? তখন হচ্ছে আমার ননাস আমাকে বললো যে দেখো তোমার যে ভাই মানে আমার ভাসুরের কথা বললো, ও কিছুই জানে না এ বিষয়ে, ওকে আমরা কিছুই জানাইনি, ও দেশের বাইরে থাকে, এত প্যারা দিব ওকে, তারপরে ও একটা কিছু করে ফেলবে, ওর প্রেমের বউ ওকে ভালোবেসে বিয়ে করছে, তো সেই কারণে ওকে কিছু বলি নাই। আর সামনে থেকে তুমি হচ্ছে তোমার হাজব্যান্ডকে সামলায় রাখবা বা ওকে বুঝাও, ওকে দিয়ে স্বীকার করাও যে ও হচ্ছে ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না, বাকি ওকে আমরা বুঝাইতেছি, এরপরে যদি না হয় তাহলে ওর ফ্যামিলিকে আমরা ডাকাবো, তারপরে আমার ভাইয়ের সাথে ডিভোর্স নিয়ে দিব, তারপরে তুমি আমার ভাইকে ছাইরো না, তুমি ওর জন্য কেন হচ্ছে নিজের অবস্থান ছেড়ে দেবে। এখন আমার পারিবারিক ব্যাপারটা হচ্ছে আমার বড় ভাই সৌদি আরব থাকে, সেই একমাত্র
ঘরের কামাই করে, বাবা ওরকম কাজ টাজ করে না, তো তার টাকায় পুরো সংসার চলে। এখন হচ্ছে তারও নিজস্ব সংসার হয়ে গেছে, আমার আরও ছোটো একটা বোন আছে, তো তাকে বিয়ে দিতে হবে। এখন সব কিছু চিন্তা ভাবনা করে এখন আমাকে এখানে লাখ লাখ টাকা ভেঙে এত টাকার ফার্নিচার দিয়ে এত কিছু দিয়ে বিয়ে দিছে, এখন আমি বলবো যে সংসার করব না, সেটা তো আর হয় না। তো এরকম করে চিন্তা ভাবনা করে নিজেকে খুব সামলাইলাম, বললাম হাজব্যান্ডকে, বলার পরে সে বলল যে ঠিক আছে, আমি হচ্ছে আর এরকম কিছু করব না, তুমি এটা নিয়ে এত টেনশন করিও না, আমি আসলে ওর সাথে আর কখনো কোনো দিন কথাবার্তা বলবো না, কিছু বলবো না। তা আমি বললাম আপনি ওর সাথে ফোনে সহ কথা বলেন, আপনার যে ওর জন্য কতটুকু টান সেটা তো আমি বুঝে ফেলছি, এখন আপনি তো আমাকেও মনে হয় না এত ফোন করেন যতটা ওকে করেন। তখন সে হচ্ছে বললো যে ঠিক আছে, আমি ওকে আর ফোন করবো না, কিচ্ছু করবো না, তুমি থাকো। তো আমি থাকতেছি, গত 1.5 বছর হয়ে গেছে আমার বিয়ের, 2024-এর অক্টোবরে আমার বিয়ে হয়েছে। তো 1.5 বছর যাবৎ আমি সংসার তো করতেছি, স্বামীও আছে, বাট ভালোবাসা শ্রদ্ধা স্বামীর প্রতি কিছুই আসে না। এখন থাকতেছি শুধুমাত্র সংসার করতে হবে সেই জন্য। তো মানুষের কাছে সবসময় গ্রামের এই জিনিসটা মানে অনেকের কাছেই শুনতাম যে হচ্ছে দেবর ভাবির পরকীয়ার ব্যাপারটা। তো এই জিনিসটা আমার জীবনে যে ঘটে যাবে কোনো দিনও ভাবি নাই। সেই বিয়ের প্রথম দিনই আমার কাছে মনে হয়েছিল যে এখানে কিছু একটা আছে, সেই কিছু একটা হইলই। এখন তো সংসার করতেছি, থাকতেছি, খাইতেছি, পড়তেছি, সবই ঠিক আছে, বাট আমার স্বামীর প্রতি আমার সে ভালোবাসা মনে হয় না কোনো দিন আর জন্ম নেবার শ্রদ্ধা তো তাকে আমি কোনো দিনও করতে পারবো না। আমি একটা মাদ্রাসায় পড়া মেয়ে, আর আমার সাথে আমার হাজব্যান্ড হচ্ছে সে একটা অবৈধ সম্পর্কে থাকা লোক, বা যে নাকারেই বলা চলে, তার সাথে আমি কিভাবে জীবন পার করব জানি না। এখন বাবা মার মুখের দিকে চেয়ে থাকতেছে, হয়তো সারা জীবন এভাবে বাবা মার মুখের দিকে চেয়ে থাকবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। এটাই ছিল আপুর গল্পটা। তো আসলে আমাদের সমাজটা এখন আস্তে আস্তে এত পরিমাণে নোংরা হয়ে গেছে। ভাবি দেবরের সম্পর্কটা এরকম ছিল, ভাবি নাকি মায়ের মতো, বড় বোনের মতো, সেই জায়গায় ভাবির সাথে ইজিলি ফিজিক্যাল রিলেশন চলতেছে ওপেনলি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো এটাই ছিল আজকের মতো গল্পটা। তা আপনারা যারা হচ্ছে উপন্যাস শুনতে পছন্দ করেন বা বড় কোনো গল্প শুনতে চান, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানে গিয়ে শুনতে পারেন। সেখানে অনেক সুন্দর সুন্দর রোম্যান্টিক উপন্যাস আছে বা বড় গল্প আছে। কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পিন করা থাকবে, চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।